মোফাক্কিরুল ইসলামকে নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। আর মিডিয়া টায়াল চালাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী ভুলভাল বকছিলেন। আর এই ঘটনার তদন্ত করতে আমি নিজে মালদাতে চলে গেছিলাম। সেখানে আমি ছিলাম, গ্রাউন্ড রিপোর্ট করলাম, এলাকার মানুষের সঙ্গে কথা বললাম, ঘটনার সূত্রপাত কি হয়েছে না হয়েছে সব কিছু জানার চেষ্টা করলাম। আমি মূলত গ্রাউন্ড রিপোর্টে কি পেয়েছি তা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে সাথে বলবো, স্ক্রিনে যে নাম্বারটা, স্ক্যানারটা দেওয়া আছে, এখানে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। কারণ এই কাজ করতে গিয়ে আমার প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। দুদিন ছিলাম, গাড়ি ফাড়ি ছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে যে যা পারবেন এই স্ক্যানারে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, মোফাক্কিরুল ইসলামকে নিয়ে মিডিয়া টায়াল করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টায়াল করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলেছেন যে আমার সিআইডি মূল পান্ডাকে, মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করেছে। পালিয়ে যাচ্ছিলেন নাকি মোফাক্কিরুল ইসলাম। হ্যাঁ, এই কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বলিনি। শুনুন মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, কে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। এনআইএ আসার আগে আমাদের সিআইডি, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে, আসল কালপিটকে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর মিডিয়া তো আরও একটা টায়াল দেওয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী যেখানে বলে দিয়েছে, মিডিয়া তো বলবেই। গদি মিডিয়া তো চাই একেবারে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে, তথ্য সন্ত্রাস করিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিজেপিকে লাভবান করে দিতে। এটা তো মিডিয়ার কাজ। গদি মিডিয়া তো এই জন্যই তো গদি মিডিয়া নাম দিয়েছি আমরা। মিডিয়া তো করবে, এটা স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদি মিডিয়ার হাতে রসদ তুলে দিলেন। শুধু তাই নাই, মুখ্যমন্ত্রী এটাও বললেন যে জুম্মার পরে যেন কোনো ঝামেলা টামেলা না হয়, ইমামদেরকে সতর্ক করলেন, আন্দোলন করতে বারণ করলেন। মানে তিনি বোঝালেন যে ইমামরা নাকি ঝামেলা করে। মুসলিম সমাজকে কত বড় অপমান করলেন মুখ্যমন্ত্রী। বলছেন ইমামদেরকে, যারা মুসলিম সমাজের নেতা, ধর্মীয় নেতা, সেই ইমামদেরকে টার্গেট করে বলছেন। এই ইমামদের লজ্জা হওয়া উচিত, এই ইমামদের সোচ্চার হওয়া উচিত, এই ইমামদের প্রতিবাদ করা উচিত। মুখ্যমন্ত্রী মনে করছেন ইমামদেরকে 2,500 টাকা ভাতা দিয়েছি, মনে কিনে নিয়েছি, আমি যা ইচ্ছা তাদেরকে তাই করতে পারি। ইমামরা হচ্ছে সমাজের লিডার। সেই ইমামদেরকে দাঙ্গাবাজ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করতে চাইছেন। শুনুন সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আর জুম্মাবারে আমি ইমামদেরও বলবো, ডিএমএসপিকেও বলবো, আপনারাও সবার সাথে কথা বলে নিন, যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে, কোনো দাঙ্গা না হয়। আমি দাঙ্গাকে সমর্থন করি না। শুনলেন? এবার আপনাদের আসল ঘটনা শোনায়। আসলে মোথাবাড়ি, কালিয়াচকে কি হয়েছিল, সুজাপুরে কি হয়েছিল। এখন এইটা নিয়ে প্রথমত কালিয়াচকের এই যে নামটা নিয়ে অনেকে গোলমেলে করছে মিডিয়া। অ্যাকচুয়ালি কালিয়াচক 3টে ব্লক, একটা কালিয়াচক 1, কালিয়াচক 2 আর একটা হচ্ছে কালিয়াচক 3। এই 3টে ব্লকের মধ্যে কালিয়াচক 1 ব্লক সুজাপুর বিধানসভা, কালিয়াচক 2 ব্লক সেটা হচ্ছে আপনার মোথাবাড়ি বিধানসভা। এই কালিয়াচক 2 ব্লক এবং কালিয়াচক 1 নম্বর ব্লকের বেশ কয়েকটি, যে গত 3 দিন আগে যে ঝামেলাটা দেখানো হচ্ছে মিডিয়াতে, বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়। তার মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অবস্থান হয়েছিল বিডিও অফিসে, কালিয়াচক 2 নম্বর ব্লক। যেটা কালিয়াচক 2 নম্বর ব্লকটা আছে মোথাবাড়ি বাজারে। একদিকে কালিয়াচক থানা, কালিয়াচক ব্লক, খুব বেশি হলে 300 মিটারের দূরত্ব। 4 মাথার মোড়ে একদিকে রয়েছে কালিয়াচকের দিকে যেতে, সেখানে মোথাবাড়ি থানা, আর একদিকে এইদিকে যেতে আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কালিয়াচক 2 নম্বর ব্লক।
এই তো এই কালিয়াচক 2 নম্বর ব্লকের প্রতিনিয়ত যেমনভাবে বিচারপতিরা যান সেখানে বিচার প্রক্রিয়ার জন্য আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই রকমভাবে ওনারা গিয়েছিলেন। সেই রকমই প্রতিনিয়ত দিনের মতো যাই 11টা কি 11:30 আনুমানিক সময়। ঠিক তারপরে ওখানে যারা হিয়ারিংয়ে ছিলেন বা যারা এলাকার মানুষের প্রতিদিনে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, তারা কি করলো, আস্তে আস্তে সেখানে জমায়েত করলো, প্রতিবাদ করলো। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ ওখানে শুরু হলো। এটা কালিয়াচক 2 নম্বর ব্লকের সামনে। সেখান থেকে আর একটু দূরে ওই রাস্তারই, আমি জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে গেছি, সেখানে ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা রাস্তায়, সেখানেও কিছু মানুষ রাস্তা অবরোধ করে তারা SIR-এ আমাদের নাম তুলতে হবে বলে দাবি করেন। সেখানে একজন মহিলা বিচারপতি, তিনি ততক্ষণ বিডিও অফিসে পৌঁছাতে পারেননি, সেখানে তিনি আটকে পড়েন ওই রাস্তায়, যেহেতু রাস্তা বন্ধ করে আন্দোলন। তখন সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ গিয়ে আন্দোলনকারীদের তাদেরকে বোঝায় যে আপনারা ম্যাডামকে ছেড়ে দিন, জাজ সাহেবকে ছেড়ে দিন, আপনারা আন্দোলন করুন। তো তাদের সঙ্গে যারা লিডারশিপ দিচ্ছিলেন সেখানকার মানুষজন সেখানে তাদেরকে বুঝিয়ে, পুলিশ বুঝিয়ে তাদেরকে জজ সাহেবকে ছেড়ে দেয়। ওখানে মহিলা জজ সাহেব চলে আসেন। এটা একটা ঘটনা। আর একটা, মোথাবাড়ি থানা থেকে কালিয়াচকে বাজারের দিকে ন্যাশনাল হাইওয়ের দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তার দিকে যেতে আর একটা দূরে, যেখানে ওখানে একটা হাই স্কুল রয়েছে, সেই স্কুল পেরিয়ে একটি জায়গায়, সেখানেও রাস্তার উপরে অবরোধ হচ্ছিল। এখানে অর্থাৎ এই মোথাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় মোট 3 জায়গায় বিক্ষোভ অবস্থান। এবার যদি আমরা এখান থেকে যাই কালিয়াচক 1 নম্বর ব্লক, কালিয়াচক 1 নম্বর ব্লকে 3 জায়গায় সেখানেও বিক্ষোভ হয়েছে। 3 জায়গার মধ্যে 2 জায়গায় হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে। একটা হচ্ছে ডাঙ্গা বলে একটা জায়গা আছে, সুজাপুরের ডাঙ্গা বলে, সেখানে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে মানুষজন সেখানে অবস্থান করেন। সেখানে কিন্তু কিছু ওখানকার ছেলেরা রাস্তায় ক্রিকেটও খেলেন এবং সেই জায়গায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী, মোথাবাড়ির বিদায়ী বিধায়ক সাবিনা ইয়াসমিন। সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ওখানেও মোফাক্কেরুল ইসলাম আনুমানিক রাত্রেবেলা 9টা বা ওই 9:30 আনুমানিক এই সময় ওখানটাতে বক্তব্য রাখেন। তার আগে সাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন। ওখান থেকে আর একটু দূরে গিয়ে আর নূর নার্সিংহোম নামে, নার্সিংহোম এর সামনে একেবারে ওখানকার যে গাড়ি, নার্সিংহোমের অ্যাম্বুলেন্স ছিল, ওখানটাতে রান্না করে রীতিমতো খাওয়া দাওয়া করছিলেন, রাস্তার উপর রান্না করে এলাকার লোকজন। ড্রাইভাররা যারা রাস্তায় অবরোধে গাড়ি দাঁড়িয়েছিল সেই ড্রাইভারদেরকে খাওয়াচ্ছিলেন। ওখানটাতে গাড়ির উপরে দাঁড়িয়ে মোফাক্কেরুল ইসলাম বক্তব্য রাখেন। হ্যাঁ, এই জায়গায় এবং আর একটা সুজাপুরের একটা ভিতরে, গ্রামের ভিতরের রাস্তায়, সেখানে অবস্থান, রাস্তা বন্ধ করে কিছুক্ষণ বিক্ষোভ চলে। এই 6টা জায়গায় টোটাল বিক্ষোভ হয়েছে। তার মধ্যে 2টি জায়গায় মোফাক্কেরুল ইসলাম বক্তব্য রেখেছে। আর যে 2টি জায়গায় মোফাক্কেরুল ইসলাম বক্তব্য রেখেছে, সেই 2টি জায়গায় কোনো ঝামেলা হয়নি, কোনো রকম অশান্তি হয়নি। বরং এই 2টো জায়গায় বক্তব্য রাখার পর মোফাক্কেরুল ইসলাম পুলিশের রিকোয়েস্টে, ADM এর রিকোয়েস্টে সেই আন্দোলন, রাস্তা অবরোধগুলো তুলে দেন মোফাক্কেরুল ইসলাম। হ্যাঁ, এটা পুলিশ তার কাছে রিকোয়েস্ট করেছিল। পিসি পার্টির একজন অফিসার মোফাক্কেরুল ইসলামকে ফোন করে রিকোয়েস্ট করেছিল এবং এক জায়গায় তুলে দিয়েছিলেন, তোলার পরে আরেকটা জায়গায় তোলার জন্য রিকোয়েস্ট করেছিল। এবং ADM এর সঙ্গে মোফাক্কেরুল ইসলাম বৈঠক করেন, বসেন। তিনি এসে বলেন যে 4 দিন সময় দিয়েছে, 4 দিনের মধ্যে কোনো ব্যবস্থা করে দেবেন, আপনারা আন্দোলন তুলে দেন। সেখানে আন্দোলন তুলে নেন। এবার যেটা ঘটনা হলো, এই যে কালিয়াচক 2 নম্বর ব্লক অর্থাৎ মোথাবাড়ি বাজারে যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে দীর্ঘক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত
দীর্ঘক্ষণ আন্দোলন করেছিলেন, যারা SIR এর নাম আসেনি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে। সেই জায়গায় কি হলো, ঠিক রাত্রেবেলা যে তাদের আন্দোলনকারীদের পুলিশ বারবার অনুরোধ করে যে আন্দোলনটা সরিয়ে দাও, জাজ সাহেবরা বেরোবেন ওনাদের কাজ শেষে। যখন এরা কথা শুনছিল না, পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে। পুলিশ লাঠিচার্জ করার পর ওই জাজ সাহেবদের গাড়ি বার করে দেওয়া হয়। আর যখনই তখন লাঠিচার্জ করা ছাই শুট হয়ে যায় মানুষজন, আর তখনই ওই জাজদের গাড়ি বেরোয়। পুলিশ লাঠিচার্জ করেছে, এই আগে জাজদের গাড়ি যখন বেরোয় তখন ওখানকার কিছু মানুষজন রাস্তায় যারা একটু দূরে পালিয়ে গেছিলেন, ওই বিডিও অফিস থেকে কিছুটা দূরে সেখানে ইট পাটকেল যাচ্ছিল, ওই গাড়িতে পুলিশের গাড়ি ভেবে ওরা ছুঁড়ে মেরেছে। সেখানে একটা গাড়ির কাজ ভেঙেছে, একটা কি দুটো গাড়ির সামান্য কাজ ভেঙেছে। কেউ আক্রান্ত হয়েছে, কেউ মারা গেছে বা কেউ গুরুতর আহত হয়েছে, এইরকম কোনো ছবি, কোনো খবর, কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি। অর্থাৎ সারা লোকই বলছে, যাদের আমরা যা তথ্য সংগ্রহ করেছি, বলছে কেউ আক্রান্ত হয়নি। ওই গাড়িতে গ্লাসে ওই কাজ ভেঙেছে, এরকম কিছু ঘটনা ঘটেছে একটা কি দুটো গাড়িতে, কিন্তু বাকি কেউ ইনজুরি হয়েছে, কেউ গুরুতর আহত হয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে মিডিয়া ট্রায়াল দিল যে কি না কি হয়ে গেল, যেন মানুষ করেছে, রাষ্ট্রের তো সম্পত্তি নষ্ট হয়ে গেছে, এইরকম। সেখানে এমনভাবে মিডিয়া ট্রায়াল চললো, সেখানে দেখা গেল মিডিয়া ট্রায়াল এমনভাবে চললো, তারপরে সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিলেন, কোর্ট রায় দিয়ে দিলেন যেখানে NIA তদন্ত হবে। তদন্ত NIA অফিসাররা এলেন তার দুদিন পরে। NIA অফিসার এসেন, আমিও সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। ওনারা ঘুরলেন, দেখলেন, ওনাদের মতো ওনাদের কাজ করলেন, ওর চলেও গেলেন, এখনও আছেও হয়তো, মানে ভিডিও অফিসে গেছিলেন, থানায় গেছিলেন, সেই পর্যন্ত আমরা ছিলাম। তারপরে ওনাদের কাজ ওনারা করছেন। কিন্তু বিষয় হচ্ছে NIA কখন আসে? NIA এর মতো একটা শক্তিশালী বড় একটা আমাদের এজেন্সি, আমাদের দেশের গর্ব এজেন্সি, সেখানে সাধারণ একটা কাজে তাকে ইনভলভমেন্ট, কোর্ট হয়তো মনে করেছেন ইনভলভমেন্ট করে দিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে NIA আসার মতো কিছুই হয়নি। আর এই যে 2 নম্বর ব্লকে যেখানে এই ঝামেলা হয়েছে, এই ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে দেখানো হচ্ছে মোফাক্কেরুল ইসলামকে, কিন্তু এই ঘটনার এখানে উপস্থিতই হয়নি, ছিলেনই না মোফাক্কেরুল ইসলাম। তাহলে যে ওখানে ছিলেন না তাকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড। তারপর কি হলো, ISF এর যিনি প্রার্থী, আমরা যেটা জানলাম যে সকালবেলা যখন বিডিও অফিসে বিক্ষোভ হয়, তখন একটা টাইমে তিনি ওখানে গিয়ে বক্তব্য রাখেন। এই প্রার্থী, ISF এর যিনি প্রার্থী ছিলেন, তিনি জলসা করেন, মাওলানা সাহেব রাত্রেবেলা জলসা করে বাড়ি গেছেন 3টের সময়। তারপর কিছুক্ষণের পর বাড়িতে গিয়ে পুলিশ ডাক দেয়, লাথি মারে দরজায়। তাদের বাড়ির লোকজনের অভিযোগ, তার মেয়ের অভিযোগ। সেখানে কি করলো, যে তখন উনি বললেন যে আমি কালকে পার্টির লোক নিয়ে থানায় যাবো, এত রাত্রে আমি দরজা খুলবো না। যখন উনি খুলবেন না বলেছেন, তার মেয়ের অভিযোগ হচ্ছে বাড়িতে সামনের দরজা তো ভেঙে ঢুকে যান, লাথি মেরে রুল মেরে সেখান থেকে ঢুকে যান, এবং 2 তলার জানালা ভেঙে সেখান থেকেও ঢোকেন। সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। সেখানে তাকে অ্যারেস্ট করা হলো। তারপরের দিন সকালবেলা বাগডোগরা থেকে বলা হচ্ছে মোফাক্কেরুল পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মোফাক্কেরুলের আগে থেকেই টিকিট করা ছিল, যে ওই দিন হঠাৎ করে টিকিট করেছে এরকম নয়। ওনার সাইবার ক্রাইমের মামলা ছিল ব্যাঙ্গালোরে, তিনি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য সেখানে যাচ্ছিলেন। এবং তার সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধু একরামুল বাগানি সে ছিল। মাঝে মাঝে দাদার সঙ্গে যাই, মোফাক্কেরুল দাদার সঙ্গে যাই। আমি 2-3 বছর আগে হয়তো মোফাক্কেরুল দাদার সঙ্গে যেতাম। এই মোফাক্কেরুল দার সঙ্গে একরামুল বাগানিও ছিল। হ্যাঁ, তো এই মোফাক্কেরুল দা ভিডিও করতে পছন্দ করে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, সেই জন্য ভিডিও একরামুল বাগানি করে দেয়, সেই জন্য সাথে করে নিয়ে যাচ্ছিল। তার কি অপরাধ, সেই একরামুল বাগানিকেও তার সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে। সে না কোনো বক্তব্য দিয়েছে, না কোনো কথা বলেছে, সে তার চ্যানেলে তার বক্তব্যগুলো ছেড়েছে। এটাই কি তার অপরাধ? এখানে গেল এই যে টোটাল ঘটনা, এক্সাক্ট ফ্যাক্ট হচ্ছে এটা। মুখ্যমন্ত্রী বললেন ওটা মাস্টার মাইন্ড মোফাক্কেরুল ইসলাম,
মুখ্যমন্ত্রীর কাছে কে রিপোর্ট দিচ্ছে, মুখ্যমন্ত্রীর যারা প্রেস নোট লিখে দেয় তারা কি ভুলভাল গাঁজা খেয়ে থাকে তো আমি জানি না। এই ঘটনার সঙ্গে মোফাক্কেরুল ইসলামের কোনো সম্পর্ক নেই। মোফাক্কেরুল ইসলাম যেখানে বক্তব্য দিয়েছেন সেটা সুজাপুরে, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে। 2, এবার যেটা ঘটনা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেই ক্ষান্ত হননি, এখানে নাকি আইএসএফে জড়িত। মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন, আইএসএফের নেতাকেও অ্যারেস্ট করে দিয়েছে। আইএসএফের যে মোথাবাড়ির প্রার্থী ছিল তাকে অ্যারেস্ট করেছেন। যদি তাই হয় তাহলে এই 5টা আন্দোলনের মধ্যে যদি মাস্টার মাইন্ড মোফাক্কেরুল মনে করে গ্রেপ্তার করতে হয়, তাহলে আইএসএফের নেতা বক্তব্য রেখার জন্য তাকে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে সাবিনা ইয়াসমিন তিনি বক্তব্য রেখেছেন, তার ফেসবুক পেজে এখনও ভিডিওটা আছে। সাবিনা ইয়াসমিন কেন গ্রেপ্তার হবে না? ও তৃণমূলের লোক তাই, তৃণমূলের ক্যান্ডিডেট তাই, তৃণমূলের প্রার্থী তাই সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার হবে না। বাহ, মুখ্যমন্ত্রী বাহ, তিনি গর্ব করে বললেন আমাদের সিআইডি ধরেছেন। এখান থেকে পুরো পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আমি ছাড়া মুসলমানদের আর কেউ নেই, অর্থাৎ মুসলমানদের মারবো, মুসলমানদের বোকা বানাবো, মুসলমানদের বঞ্চনা করব, আর মুসলমানদের ভোটও নেব, মুসলমানদের নেতৃত্ব উঠতে দেব না। শুধু এখানে শেষ নয়, মুখ্যমন্ত্রী এখন বলছেন মসজিদ করলে নাকি, ভোটের মুখে মসজিদ করলে নাকি সাম্প্রদায়িক বিভাজন হয়, ভোটের নিয়ে করলে এখন ভোটের সময় বিভাজন করতে চায়, এরা নাকি বিজেপির দালাল, মসজিদ করলে সমস্যা। মুখ্যমন্ত্রী ভোটকে কেন্দ্র করে জগন্নাথ মন্দির করবেন, দীঘায় জগন্নাথ মন্দির করার পরে নিউ টাউনে দুর্গাঙ্গন করবেন, মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির করবেন, আর সেখানে কোনো সমস্যা নাই, কোনো সাম্প্রদায়িক কিছু নাই। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নরম হিন্দুত্ব করে হিন্দু ভোট, মুসলমানরা এমনি ভয়ে ভোট দেবেন। এই ভাবনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বা যারা দিয়েছে তারা ভুল তথ্য দিয়েছে, এবং মুসলমানরা এবার কিন্তু বিকল্প ভাবতে বাধ্য। যতই জোট না হোক, মুসলমানরা এবার ঠিক করে নিয়েছে যেখানে কংগ্রেস জেতার মতো লড়াই আছে কংগ্রেসকে ভোট দেবে, যেখানে আইএসএফ জেতার মতো জায়গা আছে সেখানে আইএসএফকে ভোট দেবে, যেখানে সিপিএম জেতার মতো জায়গা আছে সিপিএমকে ভোট দেবে, তৃণমূলকে নয়, তৃণমূলকে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এসআইআর হতে দেব না, ওয়াকাব আইন লাগু হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন এনআরসি করতে দেব না, এনআরসি হলো, ওয়াকাব আইন লাগু হলো, এসআইআর হলো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে আন্দোলন করব। কোথায়? সব চিটিংবাজি, সব মিথ্যাবাজি, মুসলমানদের ধোকা, সাধারণ মানুষকে ধোকা দিয়েছেন, আর সবচেয়ে বেশি ক্ষতি করেছেন মুসলমানদের। মুসলমানদের ওবিসি কেড়ে নিয়েছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েছে, মুসলমানদের এসআইআর এর নাম বাতিলের পিছনে এই তৃণমূলের ষড়যন্ত্রও রয়েছে। যেমন নির্বাচন কমিশন দায়ী, এই তৃণমূলের ষড়যন্ত্রও দায়ী। মানুষকে আন্দোলন করতে দিচ্ছে না, নিজে বলেছিলেন আন্দোলন করব, আর নিজে আন্দোলন করছে না, যারা আন্দোলন করছে তাদেরকে কেস দিয়ে, কালকে হয়তো আমাকে অ্যারেস্ট করে দিতে পারে, আমার নামে মামলা দিতে পারে। দিক, আমরা মামলা খাবার জন্য সমস্ত কিছুর জন্য প্রস্তুত রয়েছে। আর ময়ূখ রঞ্জনরা প্রতিদিন মিথ্যা ছড়াবে, এদের বিরুদ্ধে কোনো ব্যাপার হবে না। শুভেন্দু অধিকারী প্রতিদিন খিস্তি মারবে, মমতাকে জিয়াদি বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করবে না। অর্জুন সিং প্রতিদিন মমতাকে খিস্তি করবে, মুখ্যমন্ত্রীকে খিস্তি করবে, তখন অর্জুন সিং সাধু পুরুষ। কালিয়াচকে মোথাবাড়িতে কিছু না হয়ে সেখানে এনআই আসবে, আর এই কদিন আগে জঙ্গিপুরে মুসলমানদের দোকানগুলো লাইভ রেকর্ডেড ভিডিওতে ভেঙে দিয়েছে আরএসএস এর লোকজন রামনবমীর মিছিলে, তাদের বিরুদ্ধে কেন এনআই হবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? যত নাম মুসলমানদের দেখলে সব বিজেপির দালাল, মুসলমানরা বিজেপির দালাল, ওয়াইসি বিজেপির দালাল, নওশাদ বিজেপির দালাল, আর মুখ্যমন্ত্রী কার দালাল? উনি বলেন আরএসএস ভালো, আরএসএস ভালো, আপনি কার দালাল? এবার রুখে দাঁড়াতে হবে। আমি কোনোদিন এত চিৎকার করে কথা বলিনি, কিন্তু বলতে হবে। আজকে আমার মাকে বলা হচ্ছে ডি ভোটার, আমার মায়ের ভোটার ডিলিট করে দেওয়া হচ্ছে। আমি ভোটার হলাম, আমার ভাই ভোটার রইলো, আমার বাবা ভোটার রইলো,
আমার মাকে ডিভোটার করে দিল। আর মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে আমরা 2021-এ ভোট দিয়েছিলাম। উনি বলেছিলেন বিজেপি আটকাবো, বিজেপিকে কিছু করতে দেবো না, SIR আটকাবো। উনি বলেছিলেন অকাপ সম্পত্তি বাঁচাবো। উনি আমাদের কোনো কথা রাখেননি, সবগুলোই ধোকা দিয়েছে। যাকে বিশ্বাস করে 2021-এ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি, তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই এবার ওপেন থাকবে। বিজেপি আমাদের ওপেন শত্রু, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বন্ধু শেষে বেশি শত্রুতা করছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বাঁচার উপায় নেই। এবার খোলাখুলি ওপেন আমাকে বলুক, আমাকে কার দালাল বলবে, CPM এর দালাল বলুক, কংগ্রেসের দালাল বলুক, ISF এর দালাল বলুক, কিচ্ছু যায় আসে না। আমার কাজটা আজকে করতে হবে। এই লড়াই বাঁচার লড়াই, অস্তিত্বের লড়াই। তাই এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।